স্যার যদি ওই মানে একই রোল দেয়া যদি কেউ করে করে থাকে তাহলে স্যার কি হবে? 5 মার্কস দিব 15তে। একদম 0 তো আর দেওয়া যাবে না। করছে নাকি এরকম কেউ? জানি না স্যার, করলেও তো করতে পারে, এই জন্য বললাম। আচ্ছা, ঠিক আছে। আর আপনাদের ফাইনাল পরীক্ষার ডেট তো জানেন তাই না? 21 তারিখ থেকে ফাইনাল পরীক্ষা সামনের মাসে। আর জানতাম না স্যার। 21 তারিখ আপনাদের ফাইনাল পরীক্ষা, আপনাদের গ্রেড সাবমিশন হলে গিয়ে 27-28 তারিখ, আর রেজাল্ট পাবলিশ হবে হলে গিয়ে 1 অক্টোবর। তার মানে আমাদের আর 1 মাসের থেকেও কম সময় আছে ফাইনাল পরীক্ষা হইতে। এর মধ্যে আমাদেরকে 2টা ক্লাস টেস্ট আর ফাইনাল আর অ্যাসাইনমেন্ট যতটুকু করা যায় আর কি, তার ব্যবস্থা করতে হবে একটা। তো সেই হিসাবে আপনাদের পরের সেমিস্টারটাও তো স্যার ঝামেলা হয়ে যাবে। ওই পরের সেমিস্টার তো দেখা গেছে 3 মাসের মধ্যেই কভার দিবে, কারণ হ্যাঁ পরের সেমিস্টারটা তো ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা। হ্যাঁ তো ওইটা তো ডিসেম্বরের মধ্যে হবে না। তো ওই সেমিস্টারেও একটু প্রেশার হবে। অক্টোবর নভেম্বর ডিসেম্বর হবে মনে হয়, কারণ আশা করি মানে এরকমই এই জানুয়ারি সেমিস্টার লেগে যাবে। অনেক রাশ হবে আর কি, তাড়াহুড়ো হবে সবকিছুতেই। এটা তো আসলে আমাদের হাতে নেই, যেভাবে বলবো ভেবেই করতে হবে। স্যার জানুয়ারির মাঝামাঝি চলে যাবে স্যার। হ্যাঁ মানে ফাইনাল পরীক্ষার রেজাল্ট পাবলিশ হতে হতে হয়তো জানুয়ারি মাঝামাঝি চলে যাবে। হ্যাঁ, তো 21-22 তারিখ ক্লাস শুরু হবে ক্যালেন্ডার অনুযায়ী স্যার। জানুয়ারির 21 তারিখ মনে হয় ক্লাস শুরু হবে। তাই আমি এখনো পাইনি, আপনারা কিভাবে পাইছেন? আমি এখনো ক্যালেন্ডার পাইনি। স্যার আগের সেমিস্টারে এক স্যার বলছিল, সিকোয়েন্সটা বলছিল এরকম। আগের আগের ক্যালেন্ডারের কথা বলতেছেন, মানে আগের ক্যালেন্ডারের অনুযায়ী? হ্যাঁ স্যার, সিকোয়েন্সটা আগের এরকমই। ক্যালেন্ডার, হ্যাঁ আপনি ঠিক বলছেন, মানে জানুয়ারির 21 তারিখ থেকে শুরু হওয়ার কথা, কিন্তু ওই ক্যালেন্ডার তো এখন আর কার্যকর থাকবে না, হয়তো নতুন ক্যালেন্ডার করবে আর কি। সেটা বড় অদ্ভুত জিনিস, সর্বনাশ। ভালো থাকতে আদায় দূরে থাকতে। ঠিক আছে, তাহলে আমাদেরকে মানে নেক্সট ক্লাসের পরেই আমাদের একটা ক্লাস টেস্টের কি করতে হবে, প্রিপারেশন নিতে হবে। মানে নেক্সট উইকের পরেই আপনাদের নেক্সট ক্লাস টেস্টটা হবে গুগল ফর্মসে, মানে কোশ্চেন করে দিয়ে দিব, আপনারা 1 ঘন্টার মধ্যে আনসার করে জমা দিবেন। আশা করি আপনারা এর অনেকগুলো ক্লাস এরকম পরীক্ষা দিয়েছেন এখন পর্যন্ত, অনেকগুলো তো হওয়ার কথা এরকম পরীক্ষা। স্যার 1 ঘন্টার মধ্যে স্যার একটাও দেয়নি। কতক্ষণের মধ্যে দিয়েছেন? টাইম তো আর বেশি ছিল, আমার মনে হয় 12 ঘন্টা ছিল মিনিমাম। না না না, আপনি তো ক্লাস টেস্ট দিবেন। ক্লাস টেস্ট দিবেন মানে বুঝেননি আপনি? বসে বসে লিখবেন আনসার, মানে আমি তিনটার মতো অঙ্ক দিলাম, আপনি অঙ্কগুলো করে জাস্ট ছবি তুলে পাঠিয়ে দিবেন আমাকে। জি স্যার। এটা তো মনে হয় না 12 ঘন্টা সময় লাগার কথা, মানে ক্লাস টাইমেই পরীক্ষা হবে আর কি। একদিন দিয়েন স্যার। তাহলে তো আর ক্লাস টেস্ট হইল না, এটা অ্যাসাইনমেন্ট হয়ে গেল। তা দেখা যায় স্যার সবাই প্রেজেন্ট থাকতে পারে না, এটা প্রবলেম হয়। আর নরমালি তো ক্লাস টেস্ট দিলে প্রেজেন্ট থাকতেই হতো তাই না? জি স্যার, আর ইন্টারনেট ইস্যু তো আছেই। দেখা যাক কতটুকু ভালোভাবে দেওয়া যায়। ঠিক আছে, তাহলে আজকে থেকে আমরা নতুন একটা চ্যাপ্টার পড়া শুরু করব। এটা হলো কি আপনার, আমরা গত গত ক্লাসে মানে বলছিলাম যে আমরা এখন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইন অ্যানালাইসিস শিখবো, মানে এতদিন পর্যন্ত। স্যার ওই মানে এই যে খাতায় তো বুঝাচ্ছেন ঠিক আছে, ওই স্লাইড দিলে স্যার ভালো হতো। স্লাইড দিলে ভালো হতো। পরে স্যার ওই স্লাইড দেখা মানে দেখলে বুঝতে সুবিধা হয় স্যার। জি স্যার, এইভাবেই বুঝান স্যার, কিন্তু ওই স্লাইড হলে আর কি আরো ভালো হতো স্যার। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। তো আজকে থেকে আমরা যে জিনিসটা পড়া শুরু করব সেটা হলো গিয়ে টাইম ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে কিভাবে কোনো একটা সিগন্যালকে ট্রান্সফার করতে হয়। এতদিন পর্যন্ত আপনারা যতগুলো অঙ্ক করছেন, বিভিন্ন ধরনের শিফটিং, স্কেলিং, তারপরে কনভলিউশন, লাস্টের দিকে আমরা যেটা করছি, আপনারা যদি সিগন্যালগুলো, কোনো একটা সিগন্যালকে যদি দেখেন, কোনো একটা সিগন্যালকে যখন আমরা প্লট করছি তখন আমাদের এক্স অ্যাক্সিস কি থাকতো? সবসময় টাইম থাকতো তাই না?
আর ওয়াই অ্যাক্সিসে সবসময় কি থাকতো, ওই ফাংশনটার ভ্যালু থাকতো। সেটা মনে করেন একটা স্কোয়ার ওয়েভ হতে পারে, একটা সাইন ওয়েভ হতে পারে। আমরা যখন অসিলোস্কোপেও দেখি বা কোনো একটা রেকর্ডেড সিগন্যালও যখন দেখি, মনে করেন অডিও সিগন্যাল, তখনও কিন্তু আমরা সিগন্যালটা যখন রেকর্ড করি বা প্লেব্যাক করি, আমরা কিন্তু বেসিক্যালি সিগন্যালটাকে টাইমের স্কেলে রেকর্ড করি বা প্লেব্যাক করি, তাই না? সময়ের সঙ্গে সঙ্গে আপনার অ্যাম্পলিটিউডের যে ওঠানামা করতেছে সাউন্ডের, ওই জিনিসটাই আমরা শুনি। আমরা এতদিন পর্যন্ত এটাই শিখে আসছি, কোনো একটা সিগন্যালকে টাইমের রেসপেক্টে রিপ্রেজেন্ট করাটা। কিন্তু এখন আমরা যে জিনিসটা শিখব, এই সিগন্যালটাকে কিভাবে আমরা টাইমের বদলে ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে যেতে পারি। তখন যদি আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে যাই, তাহলে আমরা কি দেখব, যে এই সিগন্যালটার মধ্যে কি কি ফ্রিকোয়েন্সির সিগন্যাল উপস্থিত আছে। বুঝতে পারছেন? তো এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটার জনক হলে গিয়ে জোসেফ ফুরিয়ার। তো জোসেফ ফুরিয়ার সে বলছে, আপনারা নিশ্চয়ই ফুরিয়ার ট্রান্সফরমেশন এর আগে করছেন, তাই না? করছিলাম তো স্যার, মনে নাই। তো জোসেফ ফুরিয়ারের ধারণা ছিল যে সারা পৃথিবীর মানে পুরো ইউনিভার্সের যত সিগন্যাল আছে, যা কিছু আছে, সবকিছুকেই সাইন ওয়েভ আকারে প্রকাশ করা সম্ভব। যা কিছু আছে সবকিছুকে সাইন ওয়েভে প্রকাশ করা সম্ভব। তো সেই ক্ষেত্রে যদি আপনি সবকিছুকে সাইন ওয়েভে প্রকাশ করতে চান, তাহলে আপনাকে ওই জিনিসটার ফুরিয়ার অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে? যদি ফুরিয়ার অ্যানালাইসিস করেন, তাহলে আপনি ওই জিনিসটাকে সাইন ওয়েভে রূপান্তরিত করতে পারবেন। তো এটা করার জন্য ফুরিয়ার অ্যানালাইসিসের দুইটা রূপ আমরা জেনারেলি কনভেনশনালি ম্যাথমেটিক্সে ইউজ করি। তো প্রথম যে রূপটা আমরা ইউজ করি, সেই রূপটা হলো কি আপনার ফুরিয়ার সিরিজ এক্সপানশন, ঠিক আছে? ফুরিয়ার সিরিজ এক্সপানশন। তো ফুরিয়ার সিরিজ এক্সপানশনটা জেনারেলি অ্যাপ্লিকেবল হয় আপনার পিরিয়ডিক সিগন্যালের জন্য। কোনো পিরিয়ডিক সিগন্যাল যদি থাকে, নির্দিষ্ট সময় পর পর ও নিজেকে রিপিট করতেছে, এই ধরনের সিগন্যালকে আমরা ফুরিয়ার সিরিজ এক্সপানশন করতে পারি। পিরিয়ডিক সিগন্যাল দুই ধরনের হতে পারে, একটা হতে পারে আপনার কন্টিনিউয়াস টাইম হতে পারে, ডিসক্রিট টাইম হতে পারে। দুইটার জন্যই আপনার অ্যাপ্লিকেবল হবে হলে গিয়ে ফুরিয়ার সিরিজ এক্সপানশন। তার মানে মনে করেন আপনার কাছে এরকম একটা সিগন্যাল আছে, এরকম একটা সিগন্যাল আছে, আমরা দেখতেছি যে ওভার দ্য টাইম এই সিগন্যালটা পিরিয়ডিক, তাই না? ওভার দ্য টাইম এই সিগন্যালটা একটা নির্দিষ্ট প্যাটার্ন রিপিট করতেছে, পিরিয়ডিক। কিন্তু এই জিনিসটাকে কিন্তু আমরা চাইলে সাইন ওয়েভ আকারে দেখাতে পারি না, কারণ জিনিসটা পুরোপুরি সাইন আকারে নাই। কিন্তু আপনি যদি ফুরিয়ার সিরিজ এক্সপানশন করেন, তাহলে দেখবেন যে ফুরিয়ার সিরিজ এক্সপানশন যদি করার পরে দেখবেন যে এই জিনিসটা সাইনের বিভিন্ন হারমোনিক আকারে আপনি প্রকাশ করতে পারবেন। সাইন 2 ওমেগা টি প্লাস সাইন 3 ওমেগা টি প্লাস ডট ডট ডট, মানে এরকম সারা জীবন চলতেই থাকবে। এখানে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সির জন্য সাইনের যে কম্পোনেন্ট থাকবে, এটার একটা নির্দিষ্ট ম্যাগনিটিউড থাকবে। এই জিনিসটা হলে কি আপনার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, আর এটা হলে কি, এগুলো হলে কি এটা হারমোনিক, এগুলো হলে কি হারমোনিক। আপনারা নিশ্চয়ই হারমোনিক কথাটা আগে শুনছেন। এগুলো হলে কি হারমোনিক, এরকম আজীবন চলতেই থাকবে। 4 ওমেগা টি, 5 ওমেগা টি, 6 ওমেগা টি, 7 ওমেগা টি, মানে সব ফ্রিকোয়েন্সিরই কিছু না কিছু কন্ট্রিবিউশন এখানে থাকবে। আপনি যদি ফুরিয়ার সিরিজ এক্সপানশন করেন, তাহলে আপনি এরকম একটা নন সাইন একটা ফাংশনকে এরকম একটা সাইনোসয়েডাল রূপে লিখতে পারবেন, যেটাতে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন যে কোন ফ্রিকোয়েন্সির ভূমিকা কতটুকু ডিপেন্ড করবে এইটার ম্যাগনিটিউডের উপরে। কারো কি কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, তাহলে আমি যদি এখন আপনাকে বলি, জিজ্ঞেস করি যে ফুরিয়ার সিরিজ এক্সপানশনের দরকার কি আমার করাটার, আপনাদের কি মনে হয় কেন কি দরকার, এত কষ্ট করে শেখার কি প্রয়োজন? কি বলবেন?
কারো কোনো উত্তর নেই? স্যার কি কোশ্চেন জানি না তো স্যার, জানেন না তো? আপনি বলে দিন স্যার। চিন্তা করতে হবে তো। কি মনে হলো, কেন প্রয়োজন এরকম একটা যে কোনো পিরিয়ডিক সিগন্যালকে আপনি সাইনোসয়েডাল ওয়েভ ফর্মে প্রকাশ করে আপনার লাভটা কি হলো? অনেকগুলা বিভিন্ন ফ্রিকোয়েন্সির সাইনোসয়েডাল ওয়েভ ফর্মে প্রকাশ করে আপনার সুবিধাটা কি হলো? সিগন্যালটা মানে আপনার সাইনোসয়েডাল সিগন্যালই তো হচ্ছে। আচ্ছা, চিন্তা করতে থাকেন কি সুবিধা হলো, কারণ যদি না জানেন কি সুবিধা হলো তাহলে অ্যাকচুয়ালি ওই জিনিসটা শেখা হয় না কখনো, যদি আপনি না জানেন যে এটা আপনি কোথায় ব্যবহার করবেন। ঠিক আছে, এখন মনে করেন আমরা যেটা দেখলাম এখন যেটা দেখলাম সেটা হলো গিয়ে ফুরিয়ার সিরিজ এক্সপানশন। ফুরিয়ার সিরিজ এক্সপানশনটা অ্যাপ্লিকেবল হয় পিরিয়ডিক সিগন্যালের জন্য, কিন্তু আমরা রিয়েল লাইফে যে সিগন্যালগুলো এনকাউন্টার করি, আমরা রিয়েল লাইফে আমাদের আশেপাশে যে সিগন্যালগুলো থাকে, এই সিগন্যালগুলোর মধ্যে খুব কম সিগন্যালই আছে যেগুলো পিরিয়ডিক। বেশিরভাগ সিগন্যালই কোনো পিরিয়ডিসিটি মেনটেন করে না। আপনারা আশেপাশে মনে করেন কোনো ছবি দেখতেছেন, গান শুনতেছেন, কথা শুনতেছেন, যা কিছু মানে এক্সপিরিয়েন্স করতেছেন আপনার আশেপাশে, বেশিরভাগ জিনিসই অ্যাপিরিয়ডিক, পিরিয়ডিক না। আপনার যদি একটা অ্যাপিরিয়ডিক সিগন্যাল যদি থাকে, অ্যাপিরিয়ডিক সিগন্যালের ক্ষেত্রে আপনি ফুরিয়ার সিরিজ এক্সপানশন করতে পারবেন না। আপনাকে তখন যেটা করতে হবে, বোথ সিটি এন্ড ডিটি মানে কন্টিনিউয়াস টাইম এবং ডিসক্রিট টাইম দুইটার জন্যই আপনাকে তখন ফুরিয়ার ট্রান্সফরমেশন করতে হবে। এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনি তখন শুধুমাত্র ফুরিয়ার ট্রান্সফরমেশন করতে পারবেন, নট এক্সপানশন। ফুরিয়ার ট্রান্সফরমেশন করলে কি হবে? ফুরিয়ার ট্রান্সফরমেশন করলে কোনো একটা সিগন্যালের মধ্যে, অ্যাপিরিয়ডিক সিগন্যালের মধ্যে যেই ফ্রিকোয়েন্সির কম্পোনেন্ট আছে, সেই ফ্রিকোয়েন্সির কম্পোনেন্টগুলো আপনারা দেখতে পারবেন। আপনারা অসিলোস্কোপ ইউজ করছেন সবাই ল্যাবে? জি এমন স্যার, কেউ ইউজ আছেন তো করছি এমন স্যার। কেউ আছেন যে অসিলোস্কোপ ইউজ করেননি এখন পর্যন্ত? হওয়ার কথা না, আপনারা তো মনে থার্ড ইয়ারে পড়েন এখন, তাই না? সেকেন্ড ইয়ারের শেষে পড়েন। জি স্যার, সেকেন্ড ইয়ার শেষে। অসিলোস্কোপ সবাই ইউজ করছেন। আপনারা অসিলোস্কোপের মধ্যে একটা ফাংশন আছে ম্যাথ, এই ম্যাথ ফাংশনটা কখনো ইউজ করছেন? না স্যার। করেন নাই। আপনারা যখন ইউনিভার্সিটি খুলবে তখন আপনাদের কাজ হলো কি আপনারা এই ম্যাথ ফাংশনটি ইউজ করবেন ল্যাবে গেলে। ঠিক আছে, তো ম্যাথ ফাংশনটাতে কি থাকে, মনে করেন আপনার একটা অসিলোস্কোপের মধ্যে আপনি একটা র্যান্ডম একটা সিগন্যাল দিয়েছেন, মনে করেন কোন একটা নয়েজ, কোন একটা অ্যাম্পলিফায়ারের ইনপুটে অনেক বেশি নয়েজ পেতেছেন আপনি, এরকম উল্টাপাল্টা আজে বাজে সিগন্যাল নয়েজ আসতেছে এরকম। এটা হলে গিয়ে মনে করেন এটা এক্সটি মানে ভোল্টেজ আর কি, অসিলোস্কোপের ক্ষেত্রে টাইমের রেসপেক্টে আপনি এভাবে দেখতে পারবেন। এখন আপনি যে নয়েজটা আছে, এই নয়েজটার কোনো ফ্রিকোয়েন্সি বের করা কিন্তু আমাদের পক্ষে সম্ভব না। মানে আমরা মনে করি রিয়েল লাইফে আমরা যখন দেখি কোনো একটা অ্যাম্পলিফায়ার ঠিক মতো কাজ করতেছে না, তখন আমরা দেখবো যে ইনপুটটা অনেক বেশি নয়েজি বা ইনপুটের মধ্যে কোনো একটা সমস্যা আছে, তখন ইনপুটটা দেখবেন যে ইনপুটের মধ্যে এরকম অনেক আবিজাবি জিনিস আছে। এখন আপনি যদি মানে মেইন সমস্যাটা যদি বের করতে চান যে কোন সিগন্যালটার কারণে আপনার এই সমস্যাটা হচ্ছে, সেটা বের করার জন্য আপনাকে জানতে হবে সিগন্যালটা কোথা থেকে আসতেছে, মানে এটার ফ্রিকোয়েন্সি কত, তাহলে আপনি ধারণা করতে পারবেন সিগন্যালটা কোথা থেকে আসতেছে। তো এখন এরকম একটা আবিজাবি সিগন্যাল দেখে কিন্তু আমাদের বোঝার কোনো উপায় নেই এখানে কি ফ্রিকোয়েন্সি সিগন্যাল আসলে ঝামেলা করতেছে, কারণ এটা কোনো পিরিয়ড নেই। যদি কোনো কিছুর পিরিয়ড না থাকে আমি এটার ফ্রিকোয়েন্সি কিভাবে বের করব? অসিলোস্কোপে স্যার এটা সিগন্যালটা কি আসে, মানে লেখা আসে যে এই সিগন্যালটা এত ফ্রিকোয়েন্সিতে আছে এরকম? যদি আপনার মনোটোনাস সিগন্যাল থাকে, মনোটোনাস সিগন্যাল মানে আপনি সুন্দর একটা ফাংশন জেনারেটর দিয়ে এরকম মনোটোনাস একটা সিগন্যাল দিতেছেন যেটার মধ্যে একটা ফ্রিকোয়েন্সি আছে, তখন অসিলোস্কোপ আপনাকে দেখাবে যে চ্যানেল 1-এ আপনার 50 হার্টজের সিগন্যাল আছে, এরকম দেখাবে। চ্যানেল 1 দিয়ে এরকম দেখাবে। নিচে ডিসপ্লের নিচে দেখবেন যে অনেক ইনফরমেশন থাকে, ওই ইনফরমেশনের মধ্যে লেখা আসবে যে চ্যানেল 1-এ 50 হার্টজের ফ্রিকোয়েন্সি আছে। কিন্তু আপনার যখন এরকম একটা সিগন্যাল থাকবে, নয়েজি একটা সিগন্যাল থাকবে, তখন তো ডিটারমাইন করতে পারবে না, তখন জাস্ট উল্টাপাল্টা জিনিস দেখাবে। এক সময় দেখাবে 50, এক সময় দেখাবে 1 কিলোহার্টজ। বুঝতে পারছেন? মানে আপনি রিলায়েবল রিডিং পাবেন না, কারণ এটা তো পিরিয়ডিক সিগন্যাল না, এটা নির্দিষ্ট কোনো ফ্রিকোয়েন্সি নেই, এটা ফ্রিকোয়েন্সি সবসময় চেঞ্জ হইতেছে, তাই না? কিন্তু আপনি বুঝবেন কিভাবে যে এটা ফ্রিকোয়েন্সি কত ফ্রিকোয়েন্সির সিগন্যাল আছে? তখন আপনি করবেন কি, সিম্পলি এই বাটনটা টিপ দিবেন, ম্যাথ বাটনটা টিপ দিলে আপনার এই অপশনটা আসবে, এফটি, ফুরিয়ার ট্রান্সফরমেশন। ফুরিয়ার ট্রান্সফরমেশন যদি করেন তাহলে মজার যে ঘটনাটা ঘটবে সেই ঘটনাটা হলে গিয়ে ও তখন এই স্কেলটাকে আর টাইমে দেখাবে না, এই স্কেলটা ও তখন
ফ্রিকোয়েন্সিতে দেখানো শুরু করবে, এই স্কেলটাও তখন ফ্রিকোয়েন্সিতে দেখানো শুরু করবে। আর ওয়াই এক্সিসে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সির অ্যামপ্লিটিউড যত, সেই অ্যামপ্লিটিউড গুলো দেখাবে। মনে করেন এখানে হলে গিয়ে আপনার 10, এখানে হলে গিয়ে মনে করেন 50, এখানে মনে করেন 100, এরকম একটা স্কেল আছে মনে করেন। তখন আপনি দেখবেন যে এখানে সিগন্যালটা 10-এর কন্ট্রিবিউশন এতটুকু, 50-এর এখানে বিশাল বড় কন্ট্রিবিউশন, 100-এর এখানে আবার এরকম কন্ট্রিবিউশন। তাহলে আপনার সুবিধা কি হলো, আপনি জানিয়ে গেলেন যে 50 হার্টজের যে নয়েজ, এই নয়েজটার কারণেই আসলে আপনার মেইনলি সিগন্যালটা নষ্ট হইতেছে। আমার কথাটা কি বুঝতে পারছেন? তার মানে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সির গুরুত্ব কতটুকু, ওয়েট কতটুকু সিগন্যালটাতে, এই জিনিসটা আপনি ফুরিয়ার ট্রান্সফরমেশন যদি করেন, এফটি বাটনটা যদি ক্লিক করেন, তাহলে চটপট আপনি দেখে নিতে পারবেন যে কোন ফ্রিকোয়েন্সির কারণে আপনার গ্যাঞ্জামটা হইতেছে। তো এটা জানলে আপনার সুবিধা কি হবে? সুবিধা হবে যদি 50 হার্টজে দেখেন যে এরকম একটা নয়েজ আসতেছে, তার মানে আপনার পাওয়ার লাইন থেকে নয়েজ আসতেছে, মানে মাথার উপরে যে তার আছে এই তার থেকে নয়েজ আসতেছে। তো আপনি আপনার সার্কিটটা সুন্দর একটা শিল্ডিং এর মধ্যে নিয়ে গেলেন, সার্কিটটাকে শিল্ডেড করে দিলেন। সার্কিটটাকে যদি শিল্ডেড করে দেন তখন দেখবেন যে এই নয়েজটা আস্তে করে কমে গেছে। বুঝতে পারছেন? অথবা আপনার যদি 50 হার্টজের সিগন্যাল যদি না হয়, হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল হয়, মনে করেন 10 কিলো হার্টজ, 10 কিলো হার্টজের প্রচন্ড বড় একটা পিক, এত বড় একটা পিক, তখন আপনি বুঝবেন আশেপাশে নিশ্চয়ই কম্পিউটার আছে বা মাইক্রোওয়েভ আছে বা কোনো একটা ইএমআই জেনারেট করে এরকম একটা মেশিন আছে। তখন আপনি কি করবেন, সার্কিট বোর্ডটাকে সুন্দর করে সরায় আনতে পারবেন, বা মনে করেন একটা লো পাস ফিল্টার বসাইতে পারেন, একটা লো পাস ফিল্টার বসাই দিলেন, তখন এটা কেটে গেল, অ্যাটেনুয়েট হয়ে গেল সিগন্যালটা। এই ফ্রিকোয়েন্সি কি স্যার ওয়েভ আকারে আসবে নাকি 50 হার্টজ 100 হার্টজ এরকম আকার আসবে, এরকম মানে ভাবে আসবে? প্রত্যেকটা ফ্রিকোয়েন্সির কম্পোনেন্ট, মানে এই জিনিসটা তো আমি ভাগ করে দেখাইছি, কিন্তু আসলে ফ্রিকোয়েন্সি স্কেলটা তো এরকম ডিসক্রিট না, ফ্রিকোয়েন্সি স্কেলটা তো কন্টিনিউয়াস, মানে এখন প্রত্যেকটা ফ্রিকোয়েন্সির কম্পোনেন্ট থাকবে এখানে, 1 থেকে শুরু করে ইনফিনিটি ফ্রিকোয়েন্সি পর্যন্ত আপনার কন্ট্রিবিউশন থাকবে, কিন্তু প্রত্যেকটা ফ্রিকোয়েন্সির কন্ট্রিবিউশন সমান হবে না, মানে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সির উপস্থিতি সমান হবে না। কোনো কোনো ফ্রিকোয়েন্সির উপস্থিতি অত্যন্ত বেশি হবে এবং কোনো কোনো ফ্রিকোয়েন্সির উপস্থিতি এত কম হবে যেটা আপনি খালি চোখে এখানে দেখতেই পারবেন না, মানে এখানে দেখতেই পারবেন না। আপনি বুঝতে পারছেন? এখন আমি জি যে স্যার। প্রথমে আপনাদের যে কোশ্চেনটা করছিলাম যে ফুরিয়ার এক্সপানশন যে করলাম, করে আমার লাভ কি হলো, এখন আপনাদের কি মনে হয় যে ফুরিয়ার ট্রান্সফরমেশন যে আমরা করলাম, করে আমাদের লাভ কি হলো? নয়েজটা খুঁজে বের করা যায়। শুধু কি নয়েজ? বুঝতে পারলাম আর কি স্যার কোন Noise সাইডে আর আমার সমস্যা। স্যার, মানে এটা নয়েজ, হ্যাঁ। কোনটা নয়েজ আর কোনটা ইউজফুল, মানে নয়েজ বলতে তো আমরা আবর্জনা বা মনে করেন যে এই জিনিসটা আমরা চাই না, এরকম একটা জিনিসকে আমরা নয়েজ বলি, তাই না? কিন্তু কোনটা যে জি। নয়েজ আর কোনটা যে ইনফরমেশন, এটা তো ডিপেন্ড করে আপনি কি নিয়ে কাজ করতেছেন এটার উপরে, তাই না? কারো কারো কাছে এটা নয়েজ, আবার অন্য একটা মানুষের কাছে হয়তো এটাই ইনফরমেশন, তাই না? তো জি। আপনি ফুরিয়ার ট্রান্সফরমেশন বেসিক্যালি যে জিনিসটা বুঝলেন যে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সিকে আমি আলাদা করে দেখতে পারতেছি, এটা সুবিধা হলে গিয়ে আমি যদি জানি যে কোন ফ্রিকোয়েন্সিটা আমার ইনফরমেশন বা কোন ফ্রিকোয়েন্সিটা আমার নয়েজ, এটা যদি আমি জানি, তাহলে আমি ফুরিয়ার ট্রান্সফরমেশন করে সহজেই ওই জিনিসটাকে আলাদা করতে পারবো, বা ওই জিনিসটাকে আলাদা করে মনিটর করতে পারবো, আলাদা করে অবজার্ভ করতে পারবো। যেটা আমাদের কাছে যদি শুধু টাইম স্কেলে যদি একটা সিগন্যাল থাকে, এটা আমাদের পক্ষে কখনোই সম্ভব না যে কোনো একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির কন্ট্রিবিউশন দেখাটা, কারণ এখানে কোনো ফ্রিকোয়েন্সি নেই, আমি দেখবো কেমনে? তো এই জন্য ফুরিয়ার সাহেব যেটা বলছে যে পৃথিবীর সবকিছুকে সাইনোসয়েডাল ওয়েভফর্ম আকারে দেখানো সম্ভব, তার এই ধারণার ফলে যে রেভলিউশনটা হয়েছে সেটা হলো গিয়ে আমাদের কাছে যখন মানে অ্যাপারেন্টলি অ্যাপিরিয়ডিক একটা সিগন্যালও যখন আমাদের সামনে আসে, তখন আমরা ওইটাকে বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে ভাগ করে দেখতে পারি। তাহলে আমরা সুবিধা মতো আমাদের ফিল্টার বলেন, শিল্ডিং বলেন বা নয়েজ ক্যান্সেলেশন বলেন, যেগুলোই বলেন, সেগুলো আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি তৈরি করতে পারি। যেটা মনে করেন সবচেয়ে বেশি ব্যবহার হয় কোথায়, আপনার সাউন্ড ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, বিভিন্ন ধরনের অডিও ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এগুলি অনেক কাজে লাগে। আপনারা, আমি জানি না কেউ হয়তো কখনো ইউজ করছেন নাকি, আপনারা নয়েজ ক্যান্সেলিং হেডফোন ইউজ করছেন নাকি? নয়েজ ক্যান্সেলিং হেডফোনে আপনার নয়েজ ক্যান্সেলিং কিভাবে হয় আপনারা জানেন? কখনো হেডফোনে নয়েজ ক্যান্সেলিং কিভাবে হয়? নয়েজ তো স্যার হেডফোনে হয়। না না, নয়েজ ক্যান্সেলিং হেডফোন আছে, আপনারা কোন নাম শুনছেন নয়েজ ক্যান্সেলিং হেডফোনের? স্যার প্রথম শুনলাম। আপনারা নয়েজ ক্যান্সেলিং হেডফোনের নাম শুনেন নাই কখনো? মনে করেন আপনার হেডফোন আপনি যখন পরেন, কানে পরেন, তখন হেডফোন আপনার কানের ভিতরে থাকার ফলে ইয়ারফোন বা হেডফোন, হ্যাঁ বলেন। জি স্যার, ওটা থাকার কারণে আর যদি
বাইরের থেকে যদি কোনো নয়েজ আসে তাহলে সেটা শোনা যাবে না, হ্যাঁ, শুধু ওই যে যদি কোনো কিভাবে গান বাজনা হয় ক্যান্সেল সেটাই করে শুধু জানেন? শোনা যাবে। ক্যান্সেল করে হলে কি মনে করেন আপনার বাইরের থেকে এরকম একটা নয়েজ আসতেছে, ঠিক আছে? মনে করেন এরকম একটা নয়েজ আসতেছে বাইরের থেকে, কিসের কারণে? মনে করেন আপনার এসি চলতেছে বা ফ্যান চলতেছে, বা মনে করেন আপনি প্লেনে উঠছেন, গাড়ির প্লেনের ইঞ্জিনের আওয়াজ আসতেছে, মানে কন্টিনিউয়াসলি একটা সেম ফ্রিকোয়েন্সির আওয়াজ আসতেছে, ঠিক আছে? তখন ওই মেশিনটা কি করে, মানে হেডফোনের ভিতরে যে ইটা আছে, লজিক বোর্ডটা আছে, ও করে কি, যেই পিরিয়ডে, মানে সরি যে পিরিয়ড না, যেই ফেজে নয়েজটা আসতেছে, ও করে কি ঠিক তার উল্টা ফেজে আরেকটা এন্টি নয়েজ জেনারেট করে। বুঝতে পারছেন? স্যার তো চলে আসছে, ফোন দেওয়া লাগলো। হ্যালো, আপনারা কি এতক্ষণ ওয়েট করেছিলেন? জি জি স্যার। স্যার। আমি তো আপনাদেরকে ক্লাসরুমে দিছিলাম, দেখেন নাই? স্যার ক্লাসরুমে তো স্যার ঢুকিনি, আমরা এখানেই ছিলাম। ও আচ্ছা, আমার চলে গেছিল, লোডশেডিং হয়েছিল আর কি। খুব বৃষ্টি হইতেছে তো আমাদের এখানে, কারেন্ট সমস্যা করতেছে। স্যার আপনি কোথায়? রামপুরা। আচ্ছা, সেটাই হোক। ঠিক আছে, কোথায় ছিলাম জানি? নয়েজ ক্যান্সেলেশন হেডফোন নিয়ে বলতেছিলাম। তো হেডফোনে যেটা করে যে আশেপাশে নয়েজ অ্যানালাইসিস করে আপনার এন্টি ফেজে আরেকটা সিগন্যাল জেনারেট করে। তো জেনারেট করলে প্রতিটা সিগন্যাল প্রত্যেকটা পয়েন্টে, টাইমের প্রত্যেকটা পয়েন্টে একে অপরকে ক্যান্সেল করে দেয়। ক্যান্সেল করে দিয়ে রেজাল্টটা হয় 0। তখন আপনি আর কোনো নয়েজ টয়েজ কিচ্ছু শুনতে পারবেন না, মনে হবে যে শূন্যের মধ্যে ভাসতেছেন, আশেপাশে কোনো আওয়াজ নেই। তখন গান টান যা শুনেন তখন শুনতে অনেক সুবিধা হয়, ভালো লাগে শুনতে। এই জিনিসটা চাইলে আপনাদের যদি ফাইনাল ইয়ারের প্রজেক্ট যদি কারো থাকে, প্রজেক্ট হিসাবে আপনারা এই জিনিসটা বানায় দেখতে পারেন। যে একটা সার্কিট, সে হলে গিয়ে সবসময় অ্যানালাইসিস করবে যে বাইরের নয়েজগুলোর ফ্রিকোয়েন্সি কত, এটা মাপবে, মাইপে ওই ফ্রিকোয়েন্সিতে এন্টি ফেজে একটা সিগন্যাল জেনারেট করবে। জেনারেট করলে সিগন্যাল দুইটা একে অপরকে ক্যান্সেল করে দিবে। তো এই জিনিসটা আপনার যদি ফুরিয়ার ট্রান্সফরমেশন যদি না থাকতো, তাহলে আপনি এই জিনিসটা করতে পারতেন না। ফুরিয়ার ট্রান্সফরমেশনের মাধ্যমে আমরা জানি যে কোন কোন ফ্রিকোয়েন্সি সিগন্যাল আমাকে জেনারেট করতে হবে, তারপরে আমরা এই জিনিসটা নয়েজ ক্যান্সেলেশন করতে পারি। এটা হলো কি ফুরিয়ার ট্রান্সফরমেশন একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, ঠিক আছে? তো আমরা এখন পর্যন্ত যা শিখলাম এটার মোটামুটি সামারি হলে গিয়ে ফুরিয়ার ট্রান্সফরমেশন আমরা ইউজ করি অ্যাপিরিয়ডিক সিগন্যালের ক্ষেত্রে, আর ফুরিয়ার সিরিজ এক্সপানশন আমরা ইউজ করি হলে কি পিরিয়ডিক সিগন্যালের ক্ষেত্রে। যেহেতু আমাদের আশেপাশের বেশিরভাগ সিগন্যালই অ্যাপিরিয়ডিক, এই জন্য এই কোর্সে আমরা অ্যাপিরিয়ডিক সিগন্যাল নিয়ে বেশি কাজ করব, মানে ফুরিয়ার ট্রান্সফরমেশন নিয়ে বেশি কাজ করব। ফুরিয়ার সিরিজ এক্সপানশন নিয়ে আমরা তেমন একটা আলোচনা করব না, যদি সময় পাই। মনে হয় না সময় পাবো, কারণ এরপরে আবার লাপ্লাস ট্রান্সফরমেশন আছে, লাপ্লাস ট্রান্সফরমেশন শিখতে হবে। কারো কি কোনো কোশ্চেন আছে ফুরিয়ার ট্রান্সফরমেশন আর ফুরিয়ার সিরিজ এক্সপানশন নিয়ে? এই জিনিসগুলো স্যার একটু আপনাদেরকে আবার বলেন স্যার। কোন জিনিসটা আবার বলবো? স্যার যে ফুরিয়ার সিরিজেরটা। ফুরিয়ার সিরিজ পিরিয়ডিক সিগন্যালের জন্য কাজে লাগে আমাদের ফুরিয়ার সিরিজ এক্সপানশন, তবে এটা আমরা তেমন একটা পড়বো না এখানে আর কি। কিন্তু আপনাদের ভাইবার জন্য জাস্ট এতটুকুই জানতে হবে যে ফুরিয়ার সিরিজ এক্সপানশনটা আমরা কি ধরনের সিগন্যালের জন্য ইউজ করি, আর ফুরিয়ার ট্রান্সফরমেশনটা আমরা কি ধরনের সিগন্যালের জন্য ইউজ করে থাকি, ঠিক আছে? তো মনে করেন কোন একটা সিগন্যাল পিরিয়ডিক, এটার মানে কিন্তু এটা না যে সিগন্যালটা পিরিয়ডিক হইলেই এটার ফুরিয়ার সিরিজ এক্সপানশন থাকবে। মানে সব পিরিয়ডিক সিগন্যালের আপনার ফুরিয়ার সিরিজ এক্সপানশন থাকবে না। সিমিলারলি আপনার সিগন্যালটা অ্যাপিরিয়ডিক, এটার মানে কিন্তু এটা না যে এটার ফুরিয়ার ট্রান্সফরমেশন থাকবে। এটার ফুরিয়ার ট্রান্সফরমেশন নাও সম্ভব হইতে পারে। এখন কোন একটা সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফরমেশন বা ফুরিয়ার সিরিজ এক্সপানশন এটা পসিবল নাকি, এটা ডিপেন্ড করে 3টা কন্ডিশনের উপরে। 3টা কন্ডিশন যদি ফুলফিল করে, তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারি যে এই জিনিসটার ফুরিয়ার অ্যানালাইসিস করা যাবে। এই 3টা কন্ডিশনকে একত্রে বলা হয় হলে গিয়ে ডিরিক্লিট
কন্ডিশনস, ঠিক আছে? ডিরিক্লিট মানে এটা কারো নামে হবে আর কি, ডিরিক্লিট কন্ডিশনস। তো ডিরিক্লিট কন্ডিশনস টোটাল 3টা। 1 নম্বর কন্ডিশন হলো গিয়ে আপনার সিগন্যালটার মধ্যে একটা নির্দিষ্ট টাইম রেঞ্জে অবশ্যই ফাইনাইট সংখ্যক ম্যাক্সিমা এবং ফাইনাইট সংখ্যক মিনিমা থাকতে হবে। ফাইনাইট নাম্বার অফ ম্যাক্সিমা আর ফাইনাইট নাম্বার অফ মিনিমা থাকতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন ম্যাক্সিমা আর মিনিমা কাকে বলে, তাই না? বলতে পারবেন কেউ ম্যাক্সিমা মিনিমা কাকে বলে কোন সিগন্যালের? স্যার ভুলে গেছি স্যার, আবার একটু বলেন। ম্যাক্সিমাম হচ্ছে সর্বোচ্চ আর মিনিমাম হচ্ছে সর্বনিম্ন। হ্যাঁ ঠিক বলছেন। এটা আমরা কিভাবে বের করি জানেন? কোন একটা সিগন্যাল যদি xt দেওয়া থাকে তাহলে এটার ম্যাক্সিমা আর মিনিমা কিভাবে বের করি? এটা আপনারা আগে ম্যাথে করে আসছেন, ম্যাথ 103 বা মানে ক্যালকুলাস যেটার মধ্যে ছিল, যে ম্যাথটার মধ্যে ছিল মনে আছে? আমরা যে একটা সিগন্যালের করতাম, ডিফারেন্সিয়েশন করতাম, ডিফারেন্সিয়েশন করে দেখতাম যে কোথায় জিরো আসছে, তারপর আমরা আবার ডাবল ডিফারেন্সিয়েশন করতাম, সেকেন্ড ডেরিভেটিভ বের করতাম, সেকেন্ড ডেরিভেটিভ বের করে দেখতাম যে এই জিনিসটা কি প্লাস নাকি মাইনাস, ভ্যালুটা কি পজিটিভ নাকি নেগেটিভ, এটার উপর ভিত্তি করে আমরা ডিটারমাইন করতাম ম্যাক্সিমাটা কোথায় আর মিনিমাটা কোথায়। কখনো করছিলেন এই অঙ্কগুলো? না স্যার। কখনো করেন নাই? না স্যার, করছি স্যার। ফার্স্ট ডেরিভেটিভ আর সেকেন্ড ডেরিভেটিভ, আর সেকেন্ড ডেরিভেটিভ কেন বের করি আমরা? দ্বিতীয়টার কথা, যে ওই যে প্লাস মাইনাস থেকে বুঝতে হবে পজিশন কোথায়, অ্যামপ্লিটিউড। হ্যাঁ হ্যাঁ, এই অঙ্ক মনে আছে তো অঙ্কগুলো? অঙ্কগুলো অনেকবার অনেক সময় করা হয়েছে, এটা মানে ইন্টারমিডিয়েটও আছে। তো আপনার ওই অঙ্কগুলো করার উদ্দেশ্য ছিল এটাই যে কোনো একটা সিগন্যালের ম্যাক্সিমাম পয়েন্ট আর মিনিমাম পয়েন্ট বের করতে পারাটাই এই ধরনের অঙ্কগুলোর উদ্দেশ্য। মানে আপনার কাছে যদি xt একটা সিগন্যাল যদি থাকে, আপনি এটার ফার্স্ট ডেরিভেটিভ আর সেকেন্ড ডেরিভেটিভ বের করে বুঝতে পারবেন কোন পয়েন্টটা ম্যাক্সিমাম আর কোন পয়েন্টটা মিনিমাম। বুঝতে পারছেন আমার কথাটা? তো এই যে ম্যাক্সিমাম এবং মিনিমাম পয়েন্ট দুটা যে বললাম, এটা ফাইনাইট সংখ্যক হইতে হবে। মনে করেন আপনার অবজারভেবল রেঞ্জ, মানে আপনি এই রেঞ্জে এই সিগন্যালটাকে অবজার্ভ করতেছেন। মনে করেন ধরলাম এটা t1, এটা হলো কি t2। এই t1 থেকে t2 রেঞ্জের মধ্যে আপনার অবশ্যই ফাইনাইট নাম্বার অফ পিক, এই ম্যাক্সিমাম পিক আর ফাইনাইট নাম্বার অফ মিনিমাম পিক থাকতে হবে। তাহলেই এই জিনিসটার ফুরিয়ার সিরিজ এক্সপানশন অথবা ফুরিয়ার ট্রান্সফরমেশন পসিবল। এখন মনে করেন একটা সিগন্যাল আছে এরকম যে এই সিগন্যালটা পিরিয়ডিক কোনো সমস্যা নেই, কিন্তু সিগন্যালটা এরকম আস্তে আস্তে একটা পিরিয়ডের মধ্যে কন্টিনিউয়াসলি ছোট হচ্ছে, ঠিক আছে? ছোট হতে হতে গিজিবিজি হয়ে পড়তেছে, আবার একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পরে আবার ও নিজেকে রিপিট করতেছে, কিন্তু আবার এক্সপোনেনশিয়ালি ছোট হইতেছে, আবার রিপিট করতেছে, এভাবে চলতেই আছে। যদিও আমরা দেখতে পারতেছি এটার পিরিয়ডিসিটি এতটুকু, মানে এই রেঞ্জে ও পিরিয়ডিক, নিজেকে রিপিট করতেছে কিছুক্ষণ পর পর, কিন্তু এটার মধ্যে ফাইনাইট সংখ্যক ম্যাক্সিমা এবং ফাইনাইট সংখ্যক মিনিমা নাই। এটার ম্যাক্সিমা এবং মিনিমার পরিমাণ হলে গিয়ে ইনফাইনাইট। সেই ক্ষেত্রে আপনি এই সিগন্যালটার ফুরিয়ার ট্রান্সফরমেশন বা ফুরিয়ার সিরিজ এক্সপানশন করতে পারবেন না যদি ম্যাক্সিমা এবং মিনিমার সংখ্যা ইনফাইনাইট হয়। সবাই কি বুঝতে পারছেন? যদিও এটা পিরিয়ডিক, তারপরও আপনি এটার ফুরিয়ার সিরিজ এক্সপানশন করতে পারবেন না। এটা হলো কি ডিরিক্লিট এর প্রথম কন্ডিশন, মানে আপনার ফুরিয়ার অ্যানালাইসিস হবে কি হবে না, এটার প্রথম কন্ডিশন। এই প্রথম কন্ডিশন আর দ্বিতীয় কন্ডিশনটা আমাদের অঙ্কের ক্ষেত্রে তেমন একটা কাজে লাগে না, কিন্তু এটা আমাদের জেনে রাখাটা জরুরি আর কি, পরবর্তীতে যদি কখনো কোনো সমস্যা হয়। 2 নম্বর কন্ডিশনটা হলো কি আপনার ফাইনাইট নাম্বার অফ ডিসকন্টিনিউটি থাকতে হবে আপনাকে। একটা সিগন্যালের মধ্যে ফাইনাইট নাম্বার অফ ডিসকন্টিনিউটি থাকতে হবে, মানে একটা সিগন্যাল যে বিভিন্ন স্টেট চেঞ্জ করতেছে, এই স্টেট চেঞ্জ গুলো আপনার একটা ফাইনাইট নম্বরের হতে হবে, ইনফাইনাইট টাইমস হলে হবে না। মনে করেন আপনার কাছে যদি একটা স্কোয়ার ওয়েভ দিয়ে যদি আপনি চিন্তা করেন, চিন্তার খাতিরে সুবিধার জন্য, তাহলে আমরা স্কোয়ার ওয়েভে দেখতে পারি যে এই স্টেটটাকে যদি আমরা 1 ধরি, এই স্টেটটাকে 0 ধরি, এটাকে যদি আবার 1 ধরি, তাহলে এটা হলো আমাদের অবজারভেবল রেঞ্জ t1 থেকে t2। মনে করেন এতটুকুর মধ্যে আমরা সিগন্যালটাকে অবজার্ভ করতেছি। আমাদের অবজারভেবল রেঞ্জে ও কয়বার চেঞ্জ করতেছে স্টেট? একবার, দুইবার, তার মানে ওর ফাইনাইট সংখ্যক ডিসকন্টিনিউটি আছে। তখন এই জিনিসটার আপনার ফুরিয়ার অ্যানালাইসিস করা সম্ভব। কিন্তু যদি এমন একটা সিগন্যাল থাকে যে সিগন্যালটা
ইনফাইনাইট টাইমস স্টেট চেঞ্জ করতেছে, মানে আমরা বলতেছি যে তুমি স্টেপ ফাংশন, কিন্তু এটার স্টেপ গুলো কন্টিনিউয়াসলি ছোট হইতেছে, এক্সপোনেনশিয়ালি ছোট হইতেছে। ঠিক আছে, আবার এই জিনিসটা কিছুক্ষণ পর পর নিজেকে রিপিট করতেছে, কিন্তু স্টেপ গুলো আপনি গুণে শেষ করতে পারবেন না, মানে এখানে ইনফাইনাইট টাইমস স্টেট চেঞ্জ করতেছে। ঠিক আছে, সেইখানে আপনার এটার ফুরিয়ার অ্যানালাইসিস করা পসিবল না যদি আপনার স্টেট চেঞ্জের পরিমাণ ইনফাইনাইট হয়। তখন এটা যদি পিরিয়ডিক হয় এটার ফুরিয়ার সিরিজ এক্সপানশন করা পসিবল না, যদি অ্যাপিরিয়ডিক হয় এটার ফুরিয়ার ট্রান্সফরমেশন পসিবল না। যদিও আমরা এই ধরনের সিগন্যাল খুব বেশি একটা এনকাউন্টার করি না, কিন্তু বেশিরভাগ সিগন্যালেই ফাইনাইট সংখ্যক ডিসকন্টিনিউটি থাকে। তারপরে এটা জেনে রাখা ভালো এবং এটা ভাইভাতে জিজ্ঞেস করা হবে যে 1 নম্বর কন্ডিশন কি, 2 নম্বর কন্ডিশন কি। 3 নম্বর কন্ডিশনটা যেটা হলো মোস্ট ইউজফুল আমাদের অঙ্কের ক্ষেত্রে, যেটা ডাইরেক্টলি কাজে লাগে। 3 নম্বর কন্ডিশন যেটা বলে যে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডে আপনার সিগন্যালটার একটা ফাইনাইট ইন্টিগ্রেশন রেজাল্ট থাকতে হবে, মানে এই জিনিসটাকে যেটা বলে যে এই জিনিসটা ইন্টিগ্রেবল হতে হবে, সিগন্যালটা ইন্টিগ্রেবল হতে হবে। মানে আপনি যদি একটা নির্দিষ্ট রেঞ্জে সিগন্যালটাকে ইন্টিগ্রেশন করেন, ইন্টিগ্রেশন করার পরে আপনি একটা ফাইনাইট ভ্যালু পাবেন। মনে করেন এক্সটি একটা সিগন্যাল যদি আপনার থাকে, এক্সটি একটা সিগন্যাল যদি থাকে, এই সিগন্যালটাকে আপনি যদি ইন্টিগ্রেশন করেন এটার ভ্যালু অবশ্যই ইনফিনিটির থেকে ছোট আসতে হবে। এটার ভ্যালু যদি ইনফিনিটি আসে তখন সেই ক্ষেত্রে আপনি এই জিনিসটার ফুরিয়ার অ্যানালাইসিস করতে পারবেন না। এখন মনে করেন আবার যদি স্কোয়ার ওয়েভটা দেখি আমরা, মনে করেন এরকম একটা স্কোয়ার ওয়েভ আছে, মনে করেন এটা টাইম পিরিয়ড কতটুকু, এটা টাইম পিরিয়ড এতটুকু, এখানে এসেও আবার রিপিট করছে নিজেকে। তো আমরা এই পর্যন্ত যদি সিগন্যালটাকে ইন্টিগ্রেশন করতে চাই 0 থেকে t0 পর্যন্ত, আমার রেজাল্ট কি আসবে বলেন তো? রেজাল্ট কত আসবে? শুধু এতটুকুর যে ক্ষেত্রফল অতটুকুই তোমার রেজাল্ট আসবে, কারণ এখানে তো 0, তাই না? আমরা জানি যে ইন্টিগ্রেশন করা মানে কি, ক্ষেত্রফল বের করা, তাই না? তাহলে এটা ক্ষেত্রফল বের করলে কত আসবে? সিম্পলি t0/2 গুণ 1, এটার ক্ষেত্রফল আসবে। কনভলিউশন থেকে যদি আপনারা মনে করেন এতটুকু যদি t0 হয়, এটা t0-2, আর এইদিকে t0-2, এদিকে 1, দুইটা গুণ করে দিলে আমরা পাবো t0-2, t0/2। সো এই জিনিসটা আমরা দেখলাম যে হুইচ ইজ লেস দেন ইনফিনিটি, তার মানে এই জিনিসটার ফুরিয়ার অ্যানালাইসিস করা পসিবল। কিন্তু আপনার কাছে যদি এমন একটা সিগন্যাল থাকে, মনে করেন tan যদি একটা সিগন্যাল থাকে আপনার কাছে, যে জিনিসটা দেখতে এরকম tan এর সিগন্যালটা, এরকম কিছুটা একটা tan এর সিগন্যাল। tan সিগন্যালটাকে আপনি যদি এই tan এর সিগন্যালটাকে আপনি যদি tan t যদি থাকে, মনে করেন x আপনার tan t যদি থাকে, এটাকে যদি আপনি ইন্টিগ্রেশন করেন, এটার ইন্টিগ্রেশনে আপনি রেজাল্ট পাবেন ইনফিনিটি। তার মানে এই জিনিসটার ফুরিয়ার অ্যানালাইসিস করা পসিবল না। যদি আপনার tan t যদি থাকে এবং এটার ফুরিয়ার অ্যানালাইসিস যদি করতে বলে আপনাকে, ফুরিয়ার সিরিজ এক্সপানশন, এটা করা পসিবল না, কারণ এটা রেজাল্ট আসে ইনফিনিটি ইন্টিগ্রেশন করলে। তো আপনার যেই সিগন্যালটাই থাকুক সেই সিগন্যালটার ইন্টিগ্রেশনের একটা ফাইনাইট রেজাল্ট থাকতে হবে। তো এই 3টা শর্ত যদি ফুলফিল করে শুধুমাত্র সেই ক্ষেত্রেই আপনার ফুরিয়ার সিরিজ এক্সপানশন বা ফুরিয়ার ট্রান্সফরমেশন এক্সিস্ট করবে ওই সিগন্যালটার ক্ষেত্রে, নতুবা আপনার অঙ্ক করারই দরকার নেই। যদি আপনি দেখেন যে ইন্টিগ্রেশনের ফলাফল ইনফিনিটির থেকে বড়, ইনফিনিটি, তখন আপনার অঙ্ক আর করারই দরকার নেই, না করলেও চলবে, কোনো সমস্যা নেই। স্যার কন্ডিশন 3টা আবার একবার যদি বলতেন। প্রথম কন্ডিশনটা হলো গিয়ে ফাইনাইট সংখ্যক ম্যাক্সিমা এবং ফাইনাইট সংখ্যক মিনিমা থাকতে হবে, এটা হলো গিয়ে 1 নম্বর কন্ডিশন। 2 নম্বর কন্ডিশন হলো গিয়ে ফাইনাইট সংখ্যক ডিসকন্টিনিউটি থাকতে হবে। ডিসকন্টিনিউটি দ্বারা আমরা বুঝি যে ফাইনাইট সংখ্যক স্টেট চেঞ্জ করতে হবে, মানে যতবার ও ভ্যালু চেঞ্জ করতেছে আর কি, এটা ফাইনাইট সংখ্যক হইতে হবে। এই জিনিসটা যদি ইনফিনিটি হয় তাহলে হবে না। আর 3 নম্বরটা হলো গিয়ে একটা নির্দিষ্ট টাইম রেঞ্জে সিগন্যালটি ইন্টিগ্রেবল হইতে হবে, মানে এটার ইন্টিগ্রেশন করার পরে এটা রেজাল্ট ফাইনাইট আসতে হবে, ইনফিনিটির থেকে ছোট আসতে হবে। এই টোটাল 3টা ডিরিক্লিট কন্ডিশন। ঠিক আছে, এই 3টা আপনাদের বেসিক্যালি যেটা লাগবে, 3 নম্বর কন্ডিশনটা বাদে টোটাল এই 3টা আপনার যেটা লাগবে সেটা হলো গিয়ে ভাইভাতে আপনাদেরকে জিজ্ঞেস করা হবে। স্বাভাবিকভাবে প্রথম 2টা জেনারেলি আমাদের অঙ্কতে তেমন একটা কাজে লাগে না, কারণ জেনারেলি সব ধরনের সিগন্যালেরই ফাইনাইট ম্যাক্সিমা মিনিমা এবং ফাইনাইট ডিসকন্টিনিউটি থাকে। ঠিক আছে, তো আমরা যেরকম বলছিলাম একটু আগে যে ফুরিয়ার সিরিজ এক্সপানশনটা আমরা তেমন একটা দেখবো না, কারণ এটা রিয়েল লাইফে কাজে আসে না। কাজে আসে হলো কি ফুরিয়ার ট্রান্সফরমেশন, কারণ এটা অ্যাপিরিয়ডিক সিগন্যাল নিয়ে ডিল করে।
এখন মনে করেন আপনাকে একটা অ্যাপিরিয়ডিক সিগন্যাল দেওয়া আছে, তো আমরা এখন শুরু করতেছি যেটা ফুরিয়ার ট্রান্সফরমেশন। তো ফুরিয়ার ট্রান্সফরমেশন আপনারা যেভাবে করে, আপনার একটা অ্যাপিরিয়ডিক সিগন্যাল দেওয়া আছে এক্সটি মনে করেন, তখন এক্সটি থেকে আমরা যখন ফুরিয়ার ট্রান্সফরমেশন করব তখন আমরা এটাকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে যেতেছি। ওমেগা মানে আপনারা জানেন, ওমেগা মানে হলো কি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তো ওমেগা দিয়ে না করে আমরা চাইলে এফ দিয়েও করতে পারতাম, কিন্তু আমাদের বইতে ওমেগা দিয়ে করা আছে। তো ওমেগা থেকে এফ এ ট্রান্সফার করা খুব বেশি একটা কঠিন না, কারণ কি, কারণ আমরা জানি যে ওমেগা সমান সমান 2πf। এই জিনিসটা সবাই জানেন তাই না, ওমেগা সমান সমান 2πf। তো আমরা চাইলে ওমেগা থেকে নিয়েও চাইলে পরে এফ এ নিতে পারি, যদি আমরা জাস্ট 2π দিয়ে স্কেল করে দিই তাহলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো বইতে যেহেতু ওমেগা দিয়ে করা আছে এই জন্য আমরা ওমেগা দিয়ে অঙ্কগুলো করব। তো আমরা যখন ফুরিয়ার ট্রান্সফরমেশন করি আমরা বেসিক্যালি টাইম ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে একটা সিগন্যালকে নিয়ে যাচ্ছি। একটা সিগন্যাল যদি আপনার এক্সটি দেওয়া থাকে, এটাকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নেওয়ার সিস্টেমটা হলে গিয়ে এরকম। এই জিনিসটা আপনাদের অনেকটা মুখস্থ করে ফেলতে হবে যে এক্স ওমেগা যদি থাকে তাহলে এটার সূত্রটা হলে গিয়ে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, আমরা এটাকে ইন্টিগ্রেশন করব এক্সটি কে, এটার সাথে গুণ হবে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি ডিটি। আপনি যদি সিম্পলি এতটুকু করেন তাহলেই আপনি টাইম ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে একটা সিগন্যালকে নিয়ে যেতে পারেন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমার মনে হয় যে মানে কোনো ট্রান্সফরমেশন এর থেকে সহজ হইতে পারে না, যে আপনার একটা সিগন্যাল দেওয়া থাকবে এক্সটি, আপনি জাস্ট এই সূত্রের মধ্যে বসাবেন এক্সটি কে, আপনার ফুরিয়ার ট্রান্সফরমেশন হয়ে যাবে। আমার কথাটা বুঝতে পারছেন? তো এখন মনে করেন এক্সটি সবচেয়ে সহজ যেই ফাংশনটা এক্সটি, মনে করেন জিনিসটা দেওয়া আছে এরকম যে রেক্ট টি বাই টাউ, সবচেয়ে সহজ। এই ফাংশনটা দেখতে কিরকম হবে কেউ বলতে পারবেন? এটা একটা রেক্টেঙ্গুলার সিগন্যাল, দেখিয়ে বুঝে যাচ্ছে রেক্টেঙ্গুলার ফাংশন। রেক্টেঙ্গুলার ফাংশন জেনারেলি কিভাবে লিখি আমরা? উপরের দিকে ইউনিট পরিমাণ থাকবে এবং সাইডের দিকে ইউনিট পরিমাণ। এক্স্যাক্টলি, মানে এখানেও এক থাকবে এবং এখানেও এক থাকবে। তো আমরা হরিজন্টালি ইউনিট পরিমাণ। টিপিক্যালি আমরা যেটা করি 1/2 আর এখানেও 1/2, তাহলে 1/-1/2 থেকে +1/2 মানে 1 ইউনিট পরিমাণ, তাই না, যেটা বললেন। আর উপরে ইউনিট পরিমাণ, ঠিক বলছেন আপনি, থ্যাংক ইউ। তো এখানে আমরা দেখতেছি যে এখানে টি দ্বারা টাউ দ্বারা স্কেল করা আছে। তো টাউ দ্বারা যদি স্কেল করে থাকে আমরা জানি যে এই জিনিসটা আমরা এরকম হয়ে যাবে তখন, তাই না? কারণ এই জিনিসটা কি করছে, এক্সপান্ড করছে। যদি আগে থাকতো তাহলে কম্প্রেস হইতো, তাই না? যেহেতু টাউটা নিচে আছে তার মানে এক্সপান্ড করছে। এক্সপান্ড করা মানে আমরা জানি সুন্দর টাউ দিয়ে গুণ করে দিব আমরা এরকম, ঠিক আছে? তো সিগন্যালটা দেখতে হবে এরকম, সবচেয়ে সহজ যে সিগন্যালটা এটা। এখন এই জিনিসটার ফুরিয়ার ট্রান্সফরমেশন আমাদেরকে করতে হবে। তো এটার যদি ফুরিয়ার ট্রান্সফরমেশন আমাদেরকে করতে হয়, তো আপনারা সূত্রটা ভালো করে দেখে রাখেন যে এক্সটি ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি ডিটি, এটা হলো কি আমাদের ফুরিয়ার ট্রান্সফরমেশনের সূত্র। তাহলে আমাদের এক্স ওমেগা সমান সমান আমরা কি লিখতে পারি? এক্স ওমেগা সমান সমান আমরা লিখতে পারি মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, ওই যে একটু আগে আমাদের অরিজিনাল যে ফাংশনটা ছিল রেক্টেঙ্গুলার টাউ বাই টি, তারপরে ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি টিটি। আর আমি আপনাদের সুবিধার জন্য এখানে আবার এখানে এঁকে রাখি টাউ বাই 2 মাইনাস টাউ বাই 2 আর এখানে 1, ঠিক আছে? এখন দেখেন আমরা চাইলে ফার্স্টে আমাকে এই জিনিসটা বলেন যে এই সিগন্যালটা কি পিরিয়ডিক নাকি অ্যাপিরিয়ডিক? এক্সটি যে সিগন্যালটা এটা কি পিরিয়ডিক নাকি অ্যাপিরিয়ডিক? এটা স্যার অ্যাপিরিয়ডিক হবে না? কারণটা কি? কারণ এটা তো যেহেতু এখানে দেখা যাচ্ছে একটা 0 পর্যন্ত এসে শেষ, এটা তো নেগেটিভে যাবে না। না, অ্যাপিরিয়ডিক হতে হলে কি নেগেটিভে যেতে হয়? এটা কি একটা পিরিয়ডিক সিগন্যাল নাকি অ্যাপিরিয়ডিক সিগন্যাল? এভাবে চলতেই আছে মনে করেন। এটা কি পিরিয়ডিক নাকি অ্যাপিরিয়ডিক? সরি, এটা এটা পিরিয়ডিক। পিরিয়ডিক। এটা তো নেগেটিভে যাচ্ছে না, তাই না? পিরিয়ডিক। এটা কি পিরিয়ডিক নাকি অ্যাপিরিয়ডিক? তো নির্ভর করবে স্যার সিগন্যালের উপর, যদি কন্টিনিউয়াস থাকে তাহলে তো পিরিয়ডিক হবে। এটাই, মানে সিগন্যালটা যদি একটা নির্দিষ্ট সময় পর পর নিজেকে রিপিট করে তখন আমরা বলতে পারি এই জিনিসটা পিরিয়ডিক। বা আমরা সবচেয়ে সহজে যেটা বলি যে যেই পয়েন্ট থেকে আপনি যাত্রা শুরু করতেছেন, আপনি কি কোনো একটা জায়গায় ওই একই ফেজে ফেরত আসতেছেন নাকি, তখনই আমরা বলি যে ওই সিগন্যালটা পিরিয়ডিক। যেমন মনে করেন আপনি মনে করেন এখান থেকে যাত্রা শুরু করতেছেন, ঠিক আছে? এখান থেকে যাত্রা শুরু করে আপনি কোথায় যেতেছেন? উপরের দিকে যেতেছেন, মানে 0 থেকে 1 হইতেছেন, তাই না? তারপর এখানে আবার নিচের দিকে যেতেছেন 0, তাহলে কি এটা কি একটা পিরিয়ড না? কারণ কি, কারণ এখান থেকে আপনি উপরের দিকে যাচ্ছেন না, তার মানে এটা একটা পিরিয়ড না। আবার আপনি যখন উপরে যাওয়া শুরু করবেন
ঠিক তখনই আপনি একটা পিরিয়ডে পৌঁছাবেন, মানে আবার আপনি এই ফেজটাতে আসলেন। এই যে এই ফেজটাতে আপনি ফেরত আসছেন কখন? এই জায়গাটাতে, তাই না? তো এই জন্য আমরা বলি যে এতটুকু হলে কি আমার পিরিয়ড। এখন এখানে সমস্যাটা কি দেখেন, এখানে আমরা শুধু উপরে উঠতেছি, এখানে আবার নিচে নামতেছি, কিন্তু আর কোথাও কি যে উপরে উঠতেছি? এখানে তো এটা শেষ, সেই শেষ জন্যই মানে আর বলা যায় না। হয়তো আছে, কিন্তু আমার কোশ্চেনে দেওয়া নেই। হয়তো আছে, কে জানে, হয়তো এখানে বাড়াইলে আমরা দেখবো হয়তো আছে, কিন্তু আপাত দৃষ্টিতে দেখা যেতেছে না। বুঝতে পারছেন? আপাত তার মানে দৃষ্টিতে এটা কন্টিনিউয়াস না। আপাত দৃষ্টিতে তার মানে এটা অ্যাপিরিয়ডিক। ঠিক আছে, বুঝতে পারছেন? তার মানে যখনই জি আপনি স্যার। ধরে নিবেন যে আপাত দৃষ্টিতে এটা অ্যাপিরিয়ডিক, তার মানে আমরা বুঝবো যে এটার ফুরিয়ার অ্যানালাইসিসটা আমাদেরকে করতে হবে ফুরিয়ার ট্রান্সফরমেশন দ্বারা। ঠিক আছে, এবং ফুরিয়ার ট্রান্সফরমেশনের সূত্র হলো গিয়ে এইটা। খুবই ভালো কথা। তারপরে আপনি ফাংশনটাকে এখানে বসাইলেন, xt কে বসাইলেন, e টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি সূত্রের মধ্যেই আছে dt। এখন দেখেন আমরা কি চাইলে এই যে আমাদের লিমিটটা আছে, এই লিমিটটাকে একটু মডিফাই করে নিতে পারি নাকি? লিমিটটাকে আমরা এইভাবে মডিফাই করে চলেন যে আমরা দেখতেছি যে এই পুরা সিগন্যালটার ভ্যালু আছে শুধু মাইনাস টাউ বাই 2 থেকে টাউ বাই 2 পর্যন্ত। এর বাইরে বাকি সব জায়গায় কিন্তু সিগন্যালটা জিরো, তাই না? নাই, কোথাও কিছু নাই, তো আমরা তো জিরোই, তাই না? তাহলে আমরা এখানে লিমিটটা চেঞ্জ করে এখানে টাউ বাই 2, এখানে টাউ বাই 2 লিখতে পারি না? কারণ আপনি ইনফিনিটি পর্যন্ত হিসাব করেন, আমার কোনো সমস্যা নেই। আপনার হাতে যদি সময় থাকে আপনি ইনফিনিটি পর্যন্ত হিসাব করেন, কিন্তু কিছু তো পাবেন না, সব তো জিরো এখানে, তাই না? আমার কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার, ঠিক আছে। মানে পয়েন্টলেস, এর বাইরে হিসাব করাটা পয়েন্টলেস। আমরা কনভলিউশনে যেমন একটা পর্যায়ে গিয়ে আমরা হিসাব করাটা বন্ধ করে দিতাম না, কারণ এরপরে হিসাব করাটা পয়েন্টলেস, হিসাব করে কোনো লাভ নেই, জিরোই আসবে। তো আমরা মাইনাস টাউ বাই 2 থেকে টাউ বাই 2 পর্যন্ত আমাদের নতুন লিমিটটা সেট করলাম, এবং এই লিমিটের মধ্যে আমাদের xt ফাংশনটার ভ্যালু কত? মাইনাস টাউ বাই 2 থেকে টাউ বাই 2 পর্যন্ত xt এর ভ্যালু কত? 1। দেখাই তো যাচ্ছে 1। তারপরে হলে কি e টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি ডিটি। এখন তাহলে এই জিনিসটা ইন্টিগ্রেশন করা, আমরা জানি যে এই জিনিসটা ইন্টিগ্রেশন করা খুবই সহজ, কারণ আমাদের যদি ই টু দি পাওয়ার এ এক্স এর যদি আমরা ইন্টিগ্রেশন করি, এটার ফলাফল আসে হলে কি 1/a ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স কখনো চেঞ্জ হয় না ইন্টিগ্রেশনের পরে। তো এই সূত্র অনুযায়ী স্বাভাবিকভাবে আমাদের জে ওমেগাটা টি এর সঙ্গে এক্সট্রা আছে, যেহেতু আমাদের ভেরিয়েবল হলে কি টি এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করতেছি, তাহলে টি এর সঙ্গে বেস্তি যে জিনিসটা আছে, বাড়তি যে জিনিসটা আছে, এই বাড়তি জিনিসটা সামনে চলে আসবে, আর ফলাফল থাকবে হলে কি ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি। আমার লিমিট হলে কি মাইনাস টাউ বাই 2 থেকে টাউ বাই 2। তারপর আমি যদি এখানে লিমিটটা বসাই দিই মাইনাস 1 বাই মাইনাস জে ওমেগা, তারপর আসবে কি ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টাউ বাই 2 মাইনাস ই টু দি পাওয়ার প্লাস জে ওমেগা টাউ বাই 2। এটাই রেজাল্ট। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন স্বাভাবিকভাবে আমাদের কোশ্চেন আসতে পারে যে এই জিনিসটা করে আমাদের লাভ কি হলো। ঠিক আছে, এই জিনিসটা করে আমরা কি শিখলাম? এই জিনিসটা যদি আপনি ছবি আঁকেন, এই জিনিসটা ছবি আঁকা যায়, আমি ওই জিনিসটা আপনাদের দেখাবো না কিভাবে আঁকা যায়। আমি নিজেও মানে ওই এটা থেকে কনভার্ট করে আপনি এই জিনিসটাকে চাইলে একটা সাইন ফাংশনে নিয়ে আসতে পারেন। মানে সাইন ফাংশনে নিয়ে আসলে এটা যেমন লাগবে সাইন ওমেগা টাউ বাই 2 আর ওমেগা বাই 2, এরকম একটা জিনিসই এটাকে নিয়ে আসা যায়। ঠিক আছে, ই টু দি পাওয়ারকে ভাঙাইলে সাইন কোজে ভাঙাইলে এরকম একটা জিনিস আছে, সাইন ওমেগা টি টাউ বাই 2 ডিভাইডেড বাই ওমেগা বাই 2। এই ফাংশনটা দেখতে যেরকম হয় সেটা হলো কি ফ্রিকোয়েন্সি ডোমেইনে আর কি। ফ্রিকোয়েন্সি ডোমেইনে এই জিনিসটাকে দেখতে এরকম লাগে, আস্তে আস্তে ছোট হয়ে যায় এই সাইডে, এখানে আস্তে আস্তে ছোট হয়ে যায়। তার মানে এখানে দেখেন টাইম ডোমেইনে আমার জিনিসটা দেখতে হলে কি এরকম, কিন্তু ফ্রিকোয়েন্সি ডোমেইনে জিনিসটা দেখতে এরকম। মানে এটাকে ফুরিয়ার ট্রান্সফরমেশন করলে আপনি ফ্রিকোয়েন্সি ডোমেইনে দেখবেন যে এখানে 2 পাই, এখানে 4 পাই, এখানে 6 পাই, এই জায়গাগুলোতে। আমাদের তো আঁকা লাগবে না পরে। না, এই জিনিসটা আঁকা লাগবে না। কোনটা আঁকা লাগবে আমি বলে দিব আপনাকে কোনটা আঁকা লাগবে। তো এই জিনিসটা দেখে আমরা কি বুঝলাম? কেউ কি মানে আমার সঙ্গে জাস্ট ডিসকাশন করতে পারবেন যে একটা স্কোয়ার এরকম আছে পালস, এটা থেকে আমরা এটা পাইলাম, এই জিনিসটা সিগনিফিকেন্সটা কি, বা দেখে কি মনে হইতেছে আপনার কাছে? যে কোনো কিছু বলতে পারেন, কোনো ভুল আনসার নেই।
স্যার টোয়াইস পাই নয়েজ বেশি হবে। টয়েস পাই না না, আপনি নয়েজ কথাটা বলাটা একটু জাজমেন্টাল, মানে আপনি বিচার করতেছেন যে কোনটা নয়েজ আর কোনটা ইনফরমেশন। আমরা এইভাবে বলি না, আমরা বলি যে মানে টয়েস স্যার পাই, ওখানে ফ্রিকোয়েন্সিটা বেশি থাকবে। হ্যাঁ মানে এই ফ্রিকোয়েন্সিটার ভূমিকা এখানে সবচেয়ে বেশি। কিন্তু এটার মানে কিন্তু এটা না যে অন্যান্য ফ্রিকোয়েন্সি গুলো এটার মধ্যে নাই, এটার মানে কিন্তু এটা না। এটার মানে যেটা যে 2π এর পরে যে ফ্রিকোয়েন্সি গুলো আছে এই ফ্রিকোয়েন্সি গুলোর কন্ট্রিবিউশন এখানে কম। যদিও আপনি এখানে দেখতেছেন এই জিনিসটা একটা রেক্টেঙ্গুলার ফাংশন, স্কোয়ার ওয়েভ অনেকটা, কিন্তু তারপরেও এটার মধ্যে সব ধরনের ফ্রিকোয়েন্সির কন্ট্রিবিউশন আছে। কিন্তু এই ফ্রিকোয়েন্সি গুলো আস্তে 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 করে এত ছোট হয়ে যায় যে এই জিনিসটা আসলে নেগলিজিবল। আপনি যদি নেগলেক্টও করেন কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যদি এই জিনিসটা ফ্রিকোয়েন্সি ট্রান্সফরমেশন না করতাম তাহলে আমরা কখনো জানতেই পারতাম না যে এই স্কোয়ার ওয়েভটা আসলে কি কি ফ্রিকোয়েন্সি দ্বারা গঠিত। আপনি যদি মনে করেন একটা পালস যদি নেন, এরকম একটা স্কোয়ার ওয়েভ যদি নেন, মনে করেন এরকম একটা স্কোয়ার ওয়েভের আপনি যদি ফ্রিকোয়েন্সি ডোমেইন অ্যানালাইসিস করেন, আপনি দেখবেন যে স্কোয়ার ওয়েভটা আসলে এই জায়গাতে অনেকগুলো ছোট ছোট ফ্রিকোয়েন্সি নিয়ে গঠিত। তারপর এখানে আবার একটা বড় ফ্রিকোয়েন্সি, এবং এটার মধ্যে আরো অনেকগুলো ওভারল্যাপিং ফ্রিকোয়েন্সি থাকে, এবং এই সবগুলো ফ্রিকোয়েন্সি মিলিয়ে আসলে স্কোয়ার ওয়েভটা তৈরি হয়। তার মানে স্কোয়ার ওয়েভটাকেও আসলে আপনি চাইলে বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সি সাইন ওয়েভ দিয়ে দেখাইতে পারেন, কোনো সমস্যা নেই। এই ট্রান্সফরমেশনটা যদি আমরা না করতে পারতাম আমরা কখনো এই ধরনের অ্যানালাইসিস করতে পারতাম না। এখন যদি আমরা আজকে একটা লাস্ট আর একটা অঙ্ক করি, আপনারা নিজেরাই অঙ্কটা করে দেন, আমি জাস্ট অঙ্কটার প্রবলেমটা লিখে দিই আর কি। যে একটা ফাংশন আছে xt সমান সমান মনে করেন e টু দি পাওয়ার মাইনাস a t, ঠিক আছে, যেখানে আমি বলে দিছি a ইজ গ্রেটার দ্যান 0। তাহলে আমরা চলেন ফ্রিকোয়েন্সি ডোমেইন অ্যানালাইসিস করি। x ওমেগা সমান সমান, আপনারা বলে দেন কি লিখবো, আমি লিখি। ইনফিনিটি আপার লিমিট মাইনাস ইনফিনিটি xt ঠিক আছে, তারপরে xt e টু দি পাওয়ার j ওমেগা t, আচ্ছা টু দি পাওয়ার মাইনাস মাইনাস j ওমেগা t ওমেগা dt। dt। তাহলে এখানে xt কত আমাদের দেওয়া আছে, xt আমাদের দেওয়া আছে e টু দি পাওয়ার মাইনাস a মডুলাস t, তাই না, e টু দি পাওয়ার মাইনাস j ওমেগা t dt। তো মডুলাস t টাকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি দেখেন। তো মডুলাস t মানে হলো কি t এর ভ্যালু আপনার নেগেটিভও হতে পারে পজিটিভও হতে পারে। তো আমরা ফার্স্টে t এর নেগেটিভ ভ্যালুটা কল্পনা করি। নেগেটিভ ভ্যালুটার জন্য মাইনাস ইনফিনিটি টু 0, মাইনাস ইনফিনিটি টু 0তেই আপনার কোনো কিছু নেগেটিভ ভ্যালু থাকে, তাই না। তাহলে এই জিনিসটা যদি আমরা করি তাহলে আমরা দেখবো যে এই জিনিসটা আসবে হলে কি ই টু দি পাওয়ার এ টি, কারণ টি তখন নেগেটিভ, মাইনাসে মাইনাসে কাটা, তারপর হলে কি ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি ডিটি, ঠিক আছে। তারপর আমরা প্লাস দিলাম, প্লাস দিয়ে এখন আমরা পজিটিভ রেঞ্জটা দেখি 0 থেকে ইনফিনিটি। 0 থেকে ইনফিনিটিতে আপনার ই টু দি পাওয়ার মাইনাস এটি থাকবে, কারণ টি এর ভ্যালু তখন পজিটিভ, ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি ডিটি। এখন কি অঙ্কটা করতে পারবেন আপনারা? মনে করেন আমরা একটা টার্ম শুধু দেখি, ঠিক আছে, বাকি টার্মটা আপনারা নিজেরা করতে পারবেন। এই টার্মটার ইন্টিগ্রেশনটা কিভাবে করবেন বলুন তো? প্রথম যে টার্মটা আছে এটাকে একটু সাজায় লিখতে হবে, তাহলে ইন্টিগ্রেশনটা হয়ে যাবে। দুটোর একটা করে ফেললে ভালো হবে স্যার, যেহেতু গুণ আকারে আছে। দুইটা টার্মকে একটা করে ফেলবো। হ্যাঁ, ই টু দি পাওয়ার 80 প্লাস ই টু দি পাওয়ার 80 মাইনাস জে ওমেগা টি ডিটি, ঠিক আছে। এটা আপনি ঠিক বলছেন, এটাই সবচেয়ে মানে সহজ অ্যাপ্রোচ। তাহলে আমরা এখান থেকে টিটা কমন নিতে পারি। টিটা কমন নিলে আমার আসবে হলে কি এ মাইনাস জে ওমেগা, তাই না। তাহলে এখানে আসবে হলে 1 বাই এ মাইনাস জে ওমেগা, ঠিক আছে। আর ইন্টিগ্রেশনটা হওয়ার পরে ই টু দি পাওয়ার এই যেটা আছে ওইটাই থাকবে, এ টি মাইনাস জে ওমেগা টি, আর আপনার লিমিট হলে গিয়ে মাইনাস ইনফিনিটি থেকে 0। বুঝতে পারছেন? তাহলে এখানে একটা টার্ম কি আসবে, একটা টার্ম আসবে হলে কি ই টু দি পাওয়ার ইনফিনিটি মাইনাস ই টু দি পাওয়ার 0। তো ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে খুব সম্ভবত কত, 0, সরি, ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে 0 না, নাকি? ক্যালকুলেটর আছে কারো কাছে? এটা একটু দেখতে হবে আমাকে। তো এটা করে হিসাব নিকাশ করে তারপর আপনার রেজাল্টটা চলে আসবে। তারপর সিমিলারলি এই টার্মটা আপনারা একইভাবে করবেন। কারো কি কোনো কোশ্চেন আছে? এই অঙ্কটা বইয়ের মধ্যে করে দেওয়া আছে।
আপনারা যদি লিমিটটা একটু আবার বলতেন। স্যার এই প্লাসের পরে যে এই উপরে করলেন স্যার, এটা আসলে বুঝলাম না কোন জিনিসটা বুঝলেন না? স্যার। এই যে একটা মান প্লাস ধরলেন, একটা মাইনাস ধরার পরে উপরে যে টান দিয়ে যে করলেন এইখানে, এটা জি স্যার, এখানে এইটুকু বুঝলাম না স্যার। মানে এই টার্মটা একত্র হয়ে গেল কেমনে, এটা বুঝেন নাই? না স্যার, আচ্ছা, এরপর মনে থেকেই বুঝলাম। মনে করেন a টু দি পাওয়ার x আছে আর a টু দি পাওয়ার y আছে, এই দুটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা এই জিনিসটাকে a টু দি পাওয়ার x প্লাস y লিখতে পারি না? জি জি ওই জিনিসটাই করছি এখানে। তো করার কারণে যেটা হয়েছে যে আপনার এখানে পাওয়ার ছিল হলে কি এটি, আর একটা পাওয়ার ছিল e টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি। তো আমরা দুটাকে প্লাস করে দিছি, প্লাস করে দিলে আমাদের আসছে এটি মাইনাস জে ওমেগা টি। জি ঠিক আছে, এখন আমরা এই জিনিসটাকে ইন্টিগ্রেশন করছি। তো ইন্টিগ্রেশন করছি কোন রুলে? আমরা জানি যে ই টু দি পাওয়ার ax কে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের রেজাল্ট আসে 1/a ই টু দি পাওয়ার ax। মানে ই টু দি পাওয়ার x টা ঠিকই থাকবে, শুধু এটার সঙ্গে যে জিনিসটা মাল্টিপ্লায়ার আছে ওই মাল্টিপ্লায়ারটা সামনে চলে আসবে ভাগ আকারে। তো ওইটা করছি আমরা। ওইটা করলে কি আসলো, এখানে টি যদি আমরা কমন নিই তাহলে আমরা পাই হলে কি a মাইনাস জে ওমেগা, তাই না? তাহলে a মাইনাস জে ওমেগাটা ভেরিয়েবলটা হলো কি টি, আর a মাইনাস জে ওমেগাটা হলো কি আমরা মাল্টিপ্লায়ার। ঠিক আছে, তাই এই মাল্টিপ্লায়ারটাকে আমরা সামনে নিয়ে আসলাম 1 ডিভাইডেড বাই a মাইনাস জে ওমেগা। আর ই টু দি পাওয়ার যেটা ছিল ওটা তো ওইটাই থাকবে, ই টু দি পাওয়ার এটি মাইনাস জে ওমেগা। ঠিক আছে, এরপর আমরা লিমিটটা বসাই দিলাম মাইনাস ইনফিনিটি থেকে 0। তো আমরা যখন এই টি এর ভ্যালু যখন মাইনাস ইনফিনিটি বসাবো তখন উপরে কি চলে আসবে, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি চলে আসবে না? একটা আসবে হলো কি ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, একটা আসবে হলো কি ই টু দি পাওয়ার 0। ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে 0, আর ই টু দি পাওয়ার 0 স্যার মানে এই 1। মাইনাস ইনফিনিটি 0 এটা কিভাবে হলো স্যার? মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে কি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স মানে হলে কি জিনিসটি এক্সপোনেনশিয়ালি ডিকে করতেছে, তাই না? এক্স এর ভ্যালু যত বাড়বে সিগন্যালের ভ্যালু তত কমবে। মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স যদি থাকে, এটার কার্ভ দেখতে তো এরকম, তাই না? তখন এক্স এর ভ্যালু যদি অসীম হয় তো এটা কত ধরা যায়, অলমোস্ট 0 ধরা যায় না এটাকে? হ্যাঁ স্যার। অলমোস্ট না, আসলেই 0। মানে ই এর ভ্যালু মাইনাস ইনফিনিটি বসালে আসলেই আসে 0। তো এটা হলো কি 0। ঠিক আছে, আবার আপনি যদি ই টু দি পাওয়ার ইনফিনিটি করেন তখন আবার আসবে ইনফিনিটি। ঠিক আছে, স্যার তাহলে এইভাবে আমরা অঙ্কটা করতে পারি। ঠিক আছে, অঙ্কটা খুব বেশি একটা কঠিন হওয়ার কথা না। তো আপনাদের পরীক্ষাতে যে অঙ্কগুলো এরকম আঁকা সম্ভব না, মানে অঙ্কগুলো কঠিন, সহজে আঁকা যায় না, ওগুলাতে আপনার শুধুমাত্র এই পর্যন্ত বের করে দিলে আপনার অঙ্ক হয়ে যাবে। মানে এই যে এই পর্যন্ত, এই লিমিটটা বসাবেন, লিমিটটা বসানোর পরে দুইটা টার্মের মধ্যে যোগ বিয়োগ যা হয় অতটুকু লিখে দিলে আপনার পরীক্ষার ফুল মার্কস। আর যেই অঙ্কগুলোতে আপনার বলে দেওয়া থাকবে যে ফ্রিকোয়েন্সি ডোমেইনে ছবি এঁকে দেখাও, ওগুলাতে আপনাদের অবশ্যই ছবি এঁকে দেখাতে হবে। কারো কি কোনো কোশ্চেন আছে ফুরিয়ার ট্রান্সফরমেশন নিয়ে? স্যার লিমিট বসানোটা স্যার একটু মানে ক্লিয়ার না স্যার। আচ্ছা, আমরা সামনের ক্লাসে আরো কয়েকটা অঙ্ক করব, ঠিক আছে? আশা করি এরপরে ক্লিয়ার হবে। যদি ক্লিয়ার না হয় তাহলে আমরা ক্লাস টেস্টের আগে আরেকটু আলোচনা করে নিব। আমাদের নেক্সট ক্লাসের পরের ক্লাসে ক্লাস টেস্ট দিব, ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে, তাহলে আপনারা তাহলে একটা কাজ করবেন, সলিমানের বইতে এই জিনিসটা খুব সুন্দর করে এক্সপ্লেইন করে দেওয়া আছে এবং বেশ কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে সলিমানের বইটাতে। তো ফুরিয়ার ট্রান্সফরমেশন যেই চ্যাপ্টারটা সলিমানের বইতে খুব সুন্দর 4 নম্বর চ্যাপ্টার, তো ওই চ্যাপ্টারের আপনার জাস্ট ফুরিয়ার ট্রান্সফরমেশনের প্রথম যে কতগুলো অঙ্ক আছে 3টা বা 4টা অঙ্ক, এই অঙ্কগুলো আপনারা একটু কষ্ট করে দেখবেন নিজেরা, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের তাহলে নেক্সট ক্লাসে সেম টাইমে দেখা হবে। আপনাদের আজকে নামাজে কোনো একটা সমস্যা হয়নি তো না? না স্যার, ক্লাস তো নামাজের পরেই শুরু হলো। ঠিক আছে, নেক্সট ক্লাসে আরো অসুবিধা কম হবে কারণ নামাজ তো আস্তে আস্তে আগাচ্ছে, তাই না? জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা 6:45 শুরু করবো আবার। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে ভালো থাকেন আপনারা। নাম প্রেজেন্ট কি ওটা মানে ই থেকে নিয়ে নেবেন? স্যার আমাদের যে মার্কস গুলো আমি নেক্সট ক্লাসে দেওয়ার চেষ্টা করি আপনাদের। এর আগে স্যার গুগল ক্লাসে দিয়ে দেন। কিভাবে নেব? আচ্ছা, প্রেজেন্ট দেওয়া লাগবে না, প্রেজেন্ট আমি জুমের অ্যাটেন্ডেন্স থেকে নিয়ে নিব। আচ্ছা ঠিক আছে, আমি দেওয়ার চেষ্টা করব গুগল ক্লাসরুমে যদি দেখে শেষ করতে পারি। আচ্ছা স্যার, ওকে। কি জমা দেন নেই?